যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টিম টাইগার্স, আপাতত বিশ্রামে আছে। এরপরে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের টি20 সিরিজ হবে। যুক্তরাষ্ট্রে আসলে বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেসব নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া সংগঠক আতিকুর রহমান। শুভ সকাল দুজনকে। ইমরোজ আহমেদ, যেটা আসলে আমরা সবসময় আসলে বলি যে নতুন কন্ডিশনে যখন যায় তখন কন্ডিশনের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। এছাড়া যদি আমরা দেখি যে আসলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য আর কি কি চ্যালেঞ্জ থাকছে, যেমন আমরা জানি যে যুক্তরাষ্ট্রে কিন্তু যেহেতু মানে অনেক বেশি বিদেশি ক্রিকেটাররাও আছে বিভিন্ন দেশে, সেখান থেকে আসলে সবকিছু মিলিয়ে। ধন্যবাদ, শুভ সকাল। দেখুন, বাংলাদেশ দলটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হচ্ছে মন মানসিকতা স্থির করা, এবং তারা যদি স্থির করে তাদের মানসিকতাটাকে শক্ত দৃঢ়ভাবে ধরে রাখতে পারেন, আমরা কিছুটা ভালো ফলাফল আশা করতেই পারি তাদের কাছ থেকে। এইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মনে হয়, কারণ প্রতিবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময় আমরা বিভিন্ন বিতর্কের সৃষ্টি করি, টিম সিলেকশন থেকে শুরু করে নেতৃত্ব সবকিছু মিলিয়ে। এবার যদিও অনেকটা কম হয়েছে, শুধুমাত্র সাইফুদ্দিন, আফিফ এবং মেহেদী মিরাজকে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আমরা এখনো অনেকে আলোচনা করে যাচ্ছি, বাট সেগুলো যদি ছাপিয়ে আমি বলি, তারপরে দলটা মোটামুটি যে এরকম আশা করেছিলাম তেমনটাই হয়েছে। শেকড় থেকে শিখরে। শুধুমাত্র আমরা যে ইদানিং যে খেলাটা খেলে গেলাম জিম্বাবুয়ের এগেনস্টে, এখানে আমরা দেখেছি আমাদের ব্যাটসম্যানরা দারুণভাবে ঢুকেছেন, তারা ভালো করতে পারেন নাই। তা আমরা একটু হতাশায় আছি তাদের থেকে এরকম পারফরমেন্সে। এইটাই বড় চ্যালেঞ্জ হবে টু ওভারকাম। বাট যদি আপনি এখন পরিবেশ পরিস্থিতি এবং অন্যান্য জিনিসের সাথে আপনি হিসাব মিলাতে চান, আমি বলবো ইউএসএ দলটাকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নাই। ইউএস দলে ভারতীয় প্রচুর প্লেয়ার আছেন যারা ভারতীয় আন্ডার-19, আন্ডার-15, ইভেন রঞ্জি ট্রফিতে দারুণভাবে দাবিয়ে খেলেছেন, সেই রকম ইভেন জাতীয় দলে সুযোগ পাওয়া প্লেয়াররাও কিন্তু এখানে আছেন। তাদের একজন অধিনায়কও যিনি আছেন, যিনি ভারতীয় দলের সাথে ছিলেনও। সুতরাং এই দলটাকে কিন্তু আমরা যদি ছোট করে দেখতে চাই, তাহলে কিন্তু সেরকমটা দেখান না। বাট ইট উইল বি এ গুড টেস্ট ফর আস যে আমরা খেলার আগে এই দলটার সাথে খেলার সুযোগ পেয়েছি 3টা সিরিজ, এবং প্রবাবলি অফিসিয়াল যে 2টা ওয়ার্ম আপ ম্যাচ খেলবো সেখানেও আমরা ইউএস এর সাথে আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাবো এবং ভারতের সাথে একটা খেলার সুযোগ পাবো। এই জায়গাটায় যদি আমরা নিজেদেরকে একটু মানিয়ে নিতে পারি, আমাদের যারা প্লেয়াররা আছেন তাদের দক্ষতা আছে, স্কিল আছে, বাট অ্যাপ্লিকেশন নাই। আমরা বারে একই ভুল করছি। আমরা বহু অভিজ্ঞতা নিয়ে যাওয়ার পরেও আমাদের টিম ক্যাপ্টেন ভালো খেলতে পারছেন না, লিটন ভালো খেলতে পারছেন না। আমরা সৌম্য সরকারকে নিয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এরকম কিছু প্লেয়ার আছেন যাদের আসলে উপরে আস্থা রাখাটাই আমাদের অনেক কঠিন হয়ে যায়, বা তারা আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন যদি তারা সত্যিকার অর্থে তাদের দৃঢ়তা নিয়ে তাদের খেলাটা করেন। কারণ আমাদের এই খেলাটার প্রতি এত আগ্রহ, এই খেলাটার প্রতি আমাদের সবার এত নিবিড় পর্যবেক্ষণ, আমরা কিন্তু মুখিয়ে থাকি তারা কখন ভালো খেলবেন। হাজার খারাপের পরেও একটা ভালো খেলা খেললে আমরা সবাই সাংঘাতিকভাবে উৎসাহিত বোধ করি, সাংঘাতিকভাবে আবেগতাড়িত হয়ে যাই, সব ভুলে যাই। কিন্তু এটা কিন্তু যারা প্লেয়ার আছেন তারা যদি এটা অনুধাবন করতে না পারেন এবং তারা যদি সত্যিকার অর্থে তাদের শ্রেষ্ঠতা দিয়ে না খেলতে পারেন, রেজাল্ট আমাদের খুব একটা কাম্য হবে না। বাট চ্যালেঞ্জটা হচ্ছে আমি জানি না, আমি শিডিউলটা দেখি নাই। ড্রপ ইন পিচ হবে ইউএসএ তে। এই ড্রপ ইন পিচ উইল বি অ্যাবসলিউটলি ফ্ল্যাট, এটা অভিজ্ঞতা থেকে বলা যায়, যতটুকু শুনেছি, যতটুকু পড়েছি, যতটুকু জানি। সুতরাং ওইখানে বলারদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ হবে, এবং ব্যাটসম্যানরা যদি সত্যিকার অর্থে সেই পরিস্থিতিটাকে কাজে লাগাতে পারে, তাহলে তারা তাদের শ্রেষ্ঠটা দিলে কিন্তু আমরা সেই আইপিএল এর ফ্ল্যাট উইকেটের মতন আমরা এখানে অনেক রানের বন্যা দেখতে পাওয়ার সুযোগ আছে, আমি ততটাই ভাবছি এখন পর্যন্ত। এবং ফ্ল্যাট উইকেটের উপরে যদি আপনি খেলার সুযোগ পান, তারপরে যদি আপনি কঠিন আবার উইকেটে পড়েন ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবেন, তখন কিন্তু আবার আরেকটা চ্যালেঞ্জ দাঁড়াবে। সুতরাং দিস কম্বিনেশন অফ চ্যালেঞ্জ আমাদের এই নতুন এলাকাতে যে খেলে, এটা কিন্তু ক্রিকেটারদের আসলে ধাতস্থ হতেই হয়। কারণ আপনি যখনই বিরাট বড় তারকা হয়ে যান নিজের দেশে খেলে, কিন্তু আপনার বড় টেস্টটাই হচ্ছে আপনি বিশ্বমানের খেলোয়াড় কিনা যখন আপনি দেশের বাইরে যেয়ে ভালো করবেন। আমাদের তেমনটা খুব বেশি প্লেয়ার আছে বলে আমি এখন পর্যন্ত আমরা পরীক্ষিতভাবে উতরাতে পারি নাই। বাট
উই হ্যাভ গুড কোয়ালিটি প্লেয়ার্স, এবং টি-20 ছোট ফরম্যাটের খেলা কনা, এটাতে নিজেদেরকে মানিয়ে নিয়ে আমরা যদি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান 3-এ কে খেলবেন, 4-এ কে খেলবেন, এটা বিশ্বকাপ চলাকালীন সময় এক্সপেরিমেন্ট না করে এই 3টা খেলা এবং পরবর্তী 2টা যে আরো এক্সিবিশন ম্যাচ আছে, এই 5টা খেলার ভিতরে যদি আমরা সেট করে নিতে পারি, আমরা উইল অলসো বি এ গুড কন্টেন্ডার টিম। এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখনই আশা করতে চাই না, কারণ আমাদের ইতিহাস খুব একটা ভালো না টি-20-তে, বাট আমরা ভালো করব অন্তত পক্ষে, দ্বিতীয় রাউন্ডে যাব। বাংলাদেশ আসলে বিশ্বকাপের মঞ্চে, এত বড় মঞ্চে আসলে লড়াই করবে, সেটা আসলে প্রত্যেকেরই প্রত্যাশা। আতিকুর রহমান, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে টি-20 সিরিজটা খেলেছে, এরপর থেকে আসলে আরও বেশি মানুষের মনে আসলে প্রত্যাশাটা আরও বেশি কমে গেছে যে টি-20 এখন যেভাবে আসলে সবাই খেলছে, বাংলাদেশ আসলে পারছে না, আসলে নিজের ঘরের মাটিতেই সেভাবে পারছে না। সেদিক থেকে আসলে কি মনে হয়, যুক্তরাষ্ট্র যে টিম, তাদের তো আসলে হারাবার কিছু নেই, তাদের আসলে যাই এই টুর্নামেন্টে তারা অংশ নিচ্ছে, যা পাচ্ছে পুরোটাই প্রাপ্তির। সেখান থেকে এরকম একটা দলের বিপক্ষে আসলে বাংলাদেশের চ্যালেঞ্জটা আপনি কোথায় দেখেন? শুভ সকাল কোন আপনাকে। দেখুন, বাংলাদেশ লাস্ট জিম্বাবুয়ে সিরিজটা আমি বলবো যে বাংলাদেশের জন্য অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এটা একটা হতাশাজনক, এবং যতটুকু পারফরমেন্স প্লেয়ারদের থাকা উচিত ছিল, যতটুকু এই প্লেয়ারদের একটা আপনি স্কিল পরীক্ষা বলেন বা পারফরমেন্সের যে টেস্ট বলেন, সেটাতে সম্পূর্ণ আমি মনে করবো যে ব্যর্থ হয়েছে। কারণ আপনার ইউএস এর মতো জায়গায় খেলা, ওরা কিন্তু জানেন যে টার্ফগুলা কিন্তু যেমনটা বললো স্যার যে রানের উইকেট, সম্ভবত রানের উইকেটই এগুলা, কিন্তু আমাদের যে টি-20 সিরিজ আমরা খেলে গেলাম জিম্বাবুয়ের সাথে, সেটা কিন্তু আমরা কিন্তু ব্যাটসম্যানদেরকে একদম ফ্লপ দেখেছি। ব্যাটাররা যদি এখানে যদি একটু রান করে যেত, অলমোস্ট 180-200 রানের যদি ইনিংস গুলো হতো, তখন কিন্তু আমরা কিন্তু আশা জাগতো, আমরা কিন্তু এতটা হতাশ হতাম না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন ইউএসএ তে আছে, আবার ওয়েস্ট ইন্ডিজে আছে। আমি বলবো যে ইউএসএ তে এক একটা ভেন্যু কিন্তু এক এক রকম, এক একটা উইকেট এক এক রকম হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, কারণ অপরিচিত একটা জায়গায়, এই জায়গায় ক্রিকেটটা ততটা হয় না, এখানে চ্যালেঞ্জও বেশি আসবে। আপনার যেমন ওয়েদার কন্ডিশন থেকে শুরু করে সবকিছুতেই আপনি যেটা বললেন যে ইউএসএ টিম কিন্তু আপনি ছোট করে দেখলে কিন্তু হবে না, যেমনটা কিন্তু অনেকগুলা দেশের প্লেয়ার নিয়ে কিন্তু এই টিমটা কিন্তু গঠন করা হয়েছে। এবং আপনি জানেন ইউএসএ তে কিন্তু ক্রিকেটটা নিয়ে অনেক কাজ করা হচ্ছে সাম্প্রতিক সময়, এবং ওরা কিন্তু চাচ্ছে যে ক্রিকেটে ওরা ভালো কিছু করবে, এই প্রত্যাশায় কিন্তু ওদের, আপনারা জানেন পাকিস্তান এবং ইন্ডিয়ানরা কিন্তু এই ইউএস এর ক্রিকেটটা কিন্তু ওরা ধরে রাখছে। এবং ওদের ফরম্যাটে, যেমন ইন্ডিয়া যে ফরম্যাটে ক্রিকেটটা চলে, তেমনটাই কিন্তু ইউএসএ তো কিন্তু চাচ্ছে যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি যে ক্রিকেট অর্গানাইজার আছে, ক্রিকেট কোচেসটা আছে, এবং এক্স ক্রিকেট প্লেয়াররা কিন্তু ইউএসএ তে যাচ্ছে এবং কাজ করতেছে। তো সার্বিক কিছু মিলিয়ে কিন্তু ইউএসএ টিম কিন্তু আপনি খাটো করে দেখলে হবে না, এখানে কিন্তু ওরা কিন্তু ভালো করার অনেক সুযোগ আছে। তো আমি মনে করি বাংলাদেশ টিমের জন্য ইউএসএ এর সাথে খেলাটা, এটা আমি মোটেও খাটো করে দেখবো না, এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং হবে আমার কাছে মনে হয়, যেহেতু ওরা ওই মাঠটাকে চিনে, ওই পরিবেশটাকে ওরা অ্যাডপ্ট করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের জন্য খুবই নতুন। এবং প্রিভিয়াস যেই আপনার সিরিজ খেলেছে বাংলাদেশ, সেটাতেই কিন্তু বাংলাদেশ আমি মনে করবো যে একটু আত্মবিশ্বাসী না ওরা। তো আত্মবিশ্বাসী হতে হলেও যে 5টা ম্যাচ আছে মূল পর্ব শুরুর আগে, ওইখানে কিন্তু সেট আপ করে নিতে হবে বাংলাদেশকে, এবং ওইখানে কিন্তু ভালো করতে হবে। এখন বাংলাদেশ টিমটা কেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, আমরা আফিফের কথা বলি, আমরা মেহেদী হাসান মিরাজের কথা বলি, সাইফুদ্দিনের কথা বলি, অবশ্যই এখানে আমি মনে করছি কিছু না কিছু ঘাটতি আছে। সাইফুদ্দিনের, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, সাইফুদ্দিন এবং মিরাজের জন্য এই ওয়ার্ল্ড কাপ খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা কিন্তু প্রুভ করেছে তারা নিজেকে নিজে, এবং তারা কিন্তু ওই চ্যালেঞ্জটা কিন্তু তারা নিতে পারে। এবং বিভিন্ন সময় খারাপ দলের খারাপ সময় কিভাবে দলকে সামনে, কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি যে দলটাকে দেয়া হয়েছে তারা অলরেডি যুক্তরাষ্ট্রে আছে এবং তারাই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে। বরং যারা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা কেমন পারফর্ম করবেন সেটা নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি। ইমরোজ আহমেদ, একটা কথা আসলে ওয়ার্ল্ড কাপের আগে থেকেই চাওয়ার হয়ে আছে, বা নাজমুল শান্তকে প্রেস কনফারেন্সেও ফেস করতে হয়েছে যে তার স্ট্রাইক রেট, আসলে এখন যে স্ট্রাইক রেটে সবাই ব্যাট করছে 170-80 না হলে
তাকে আধুনিক ক্রিকেটারই বলা হচ্ছে না, সেখান থেকে নাজমুল শান্ত কোনো রকমের টেনে টুনে 100 তার স্ট্রাইক রেট। অন্যদিকে যদি দেখি যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেটও আসলে নাজমুল শান্তর চেয়ে অনেক বেশি। স্ট্রাইক রেট আসলে কতটা এফেক্ট ফেলবে, বা নাজমুল শান্ত খুব কনফিডেন্টলি বলেছেন যে ধরনের উইকেটে খেলেছেন সে কারণে আসলে তার স্ট্রাইক রেটটা কমে গেছে। আদৌ সেটা ঠিক কিনা, বা আলটিমেটলি বিশ্বকাপ তো আসলে অন্য রকম একটা ভাইব ক্রিয়েট করে, সেখানে আসলে এইসব প্রিভিয়াস স্ট্যাট কতটা এফেক্ট ফেলে? দেখুন, নাজমুল শান্ত একটা সময় যখন বাংলাদেশ দলে খেলছিলেন তখন একই সময় মিঠুনও খেলছিল। এই দুইজনকে নিয়ে আমরা প্রচুর ট্রোল দেখেছি আমাদের এই সোশ্যাল মিডিয়াতে। কারণটা ছিল তাদের থেকে যতটা কাঙ্ক্ষিত আমাদের পারফরমেন্স দরকার ছিল সেরকমটা আমরা পাচ্ছিলাম না। বাট সেই পরীক্ষাতে মিঠুন কিন্তু হারিয়ে গেছে, নাজমুল শান্ত কিন্তু উতরে গেছেন, এবং তিনি বেশ কিছু ভালো ইনিংস খেলার পরে নিজেকে প্রমাণ করেছেন যে সে আমাদের যে ক্রিকেট, আমাদের যে প্রসেসটা আছে একটা ক্রিকেটকে বিল্ড আপ করা ক্রিকেটারকে, সেই প্রসেস থেকে এসেছেন, এন্ড হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার। এটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নাজমুল শান্ত টেকস লট অফ টাইম টু সেটেল ডাউন ইন দি উইকেট, এবং এই কারণেই হচ্ছে কোনো সময় ওনার আচরণে, কোনো সময় ওনার পারফরমেন্সে আমার মনে হচ্ছে হি ইজ নট এ টি-20 প্লেয়ার। ওনাকে মনে হয় হি ইজ এ টেস্ট অ্যান্ড ওয়ান ডে প্লেয়ার। টি-20 প্লেয়ার হইতে হলে আপনার যে অ্যাগ্রেশনটা থাকার দরকার 3 নম্বরে খেলার সময়, আপনার যে অ্যাগ্রেশন থাকার দরকার টপ লেভেলের ব্যাটসম্যান হিসেবে, সেই জায়গাটায় কেন জানি ওনার আচরণ এবং ওনার পারফরমেন্সে সেই রকম ধাঁচটা আমরা দেখতে পাই না। বাট এর মানি না যে উনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। আমি নিশ্চিত উনি ওনার ওয়েতে খেললে উনি হি ক্যান পারফর্ম। তার থেকেও বড় কথা হচ্ছে হি রিপ্রেজেন্টস বাংলাদেশ টিম অ্যাজ এ ক্যাপ্টেন। ওনার উপরে বড় দায়িত্ব। কিন্তু উনি কেন জানি এই জিম্বাবুয়ে সিরিজটা আমি দেখেছি উনি খুব খারাপ করেছেন। এর আগে শ্রীলঙ্কার সাথেও যে খুব ভালো খেলেছেন, ওনার থেকে যেরকম আমরা আশা করি, যেমনটা মোহাম্মদুল্লাহ থেকে আশা করি, মোহাম্মদুল্লাহ কিন্তু প্রায় ওনার থেকে যেটা আমরা আশা করি তেমনটাই উনি খেলেছেন, কোনো সময় ফেল করেছেন। আমরা আশা করতে চাই আমাদের টপ লেভেলটা যদি ভালো ব্যাটিং করে আমরা কিন্তু অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বী দল হতে পারবো। আমরা সব সময় টপ লেভেলে ফেল করছি, লিটন দাসের জায়গায় আমরা ফেল করছি। সৌম্য সরকার রেকর্ড সেজ হি ইজ এ ফেলিয়ার। 4-5টা 10টা খেলায় ফেল করার পরে একটা খেলায় ভালো করেন। আমি সম্মান রেখে বলতে চাই উনি এই আচরণ থেকে বেরিয়ে আসবেন, এবং এই একটা তকমা যে ওনার উপরে আছেন হি ইজ নট গুড প্লেয়ার এগেইনস্ট দি পেস বোলিং, এটা থেকে উনি বেরিয়ে আসবেন। যদি আসেন, ওনাকে যদি খেলানো হয় এবং ভালো খেলেন, আমরা কিন্তু উই হ্যাভ এ গুড টিম যে আমরা ভালো খেলতে পারবো। এবং একইভাবে নতুন তামিম যে ইনক্লুশন হয়েছেন, উনি কিন্তু হি ইজ এ গুড প্লেয়ার। কিন্তু পারফরমেন্সটা যদি আমরা করতে পারি, আমরা দেখবো তখন যে আমাদের দলটাকে নতুন করে আমরা চিনছি। আমাদের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বল করছে, এবং ইনজুরি যদি ছাপিয়ে আমরা বেরিয়ে আসতে পারি, তাসকিন থেকে বলেন অন্য যারা আছেন প্রত্যেকেই কিন্তু ভালো বল করেন, এবং প্রত্যেকটা বোলার, আমরা ধরেন অলরাউন্ডার নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমার একবার সৌরভ গাঙ্গুলির একটা কথা আমার এখনো মনে পড়ছে। উনি বলছেন টি-20তে 20 ওভারের খেলা, হাউ মেনি ব্যাটসম্যান ইউ নিড? আপনি 8টা ব্যাটসম্যান 9টা ব্যাটসম্যান কেন লাগবে? 7টা 5টা 6টা ব্যাটসম্যানই তো যথেষ্ট খেলার জন্য, যদি তারা ভালো খেলতে পারে। সো সেই জায়গাটা থেকে বলবো আমাদের তো মোহাম্মদুল্লাহ এবং নিচে যে পর্যন্ত আমাদের ব্যাটসম্যান আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যাটসম্যান আছেন, তারা শুধু তাদের কাজটা যদি সঠিকভাবে করতে পারেন তাইলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারি। আমি বলবো না আমরা এখনই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, বাট আমরা সম্মানজনক একটা অবস্থানে থাকতে চাই। আমরা এই ক্রিকেট দুনিয়াতে টি-20তে মিনজ হিসেবে, ছোট দল হিসেবে পরিচিতি থাকতে চাই না। আমরা অনেকদিন থেকে 22 বছর 23 বছর হয়ে গেল আমাদের এই ক্রিকেট অঙ্গনে, এই জায়গাতে আমরা টি-20তে অনেক পিছিয়ে আছে। আমরা অনেক কথা বলেছি কেন আমরা পারছি না, সেটা ঘুরে ফিরে ওই একই কথাই আসে কণা, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যতদিন লঙ্গার ভার্সন আমরা ভালো খেলতে না পারবো, ভালোভাবে তৈরি করতে না পারবো, কোনোদিনই আমরা শর্টার ভার্সনে ওই রকম দাবিয়ে বেড়ানো একটা টিম আমরা হতে পারবো না, পরিবর্তনই করতে পারবো না। যাই হোক, আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপে চলে গেছি, সব বিতর্কের ঊর্ধ্বে আমাদের টিম চলে গেছেন, আশা করব তাদের প্রতি আমাদের মঙ্গল কামনা থাকবে এবং তারা ভালো খেলবেন। যারাই আছেন প্রত্যেকেই ভালো প্লেয়ার, কেউ 19, কেউ 20, কেউ 18 এই লেভেলের, এবং টিমটা যদি তাদের হয় ওই দিন উনি 150ও হতে পারেন। তো শান্তর স্ট্রাইকিং রেটের কথাটা চিন্তা করে হয়তোবা 3 নম্বর 4 নম্বর পজিশনের একটা পরিবর্তন বাংলাদেশ দলের দরকার। এখন যদি আপনি আমাকে
জিজ্ঞেস করেন কাকে দিবেন, সেই জায়গাটায় হতেই পারে সাকিব আল হাসান কুড বি এ চয়েস, বাট সাকিব আল হাসানের যেই রকম প্রস্তুতি দেখলাম, খুব একটা আশা আমি তার উপরে করতে পারছি না এখন পর্যন্ত। তার সাথে তার বয়সের বারিকিও বাড়ছেন, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ওনার মাথায়, সবকিছু মিলিয়ে উনি কতটা পারফর্ম করবেন এটা দেখার সময়ের ব্যাপার। সেজন্যই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষেও আসলে তাকে আমরা ওয়ান ডাউনে দেখতে পাইনি, যেখানে এই পজিশনটাতেই তিনি আসলে অনেক বেশি সফল। তারপরেও আসলে তাকে আমরা একটু নিচের দিকেই দেখছি ব্যাট করতে। আতিকুর রহমান, যেটা আসলে ইমরোজ আহমেদ বলছিলেন যে টি-20 আসলে 20 ওভারের খেলা, এত ব্যাটার নিয়েই আলটিমেটলি কি হবে? কারণ আমরা দেখেছি যে বোলারাই আলটিমেটলি ম্যাচটাকে জেতায়। সেখান থেকে তো বাংলাদেশের বেলাতেও আসলে কেন আমরা 8 নম্বর অবধি ব্যাটার নেই, আবার যদি না নেওয়া হয় সেদিন আসলে দেখা যায় অল আউট হয়ে যায়, পুরো 20টা ওভারও বাংলাদেশ খেলতে পারে না। এই জিনিসটা আসলে কেন হয়? দেখুন, এই জিনিসটা যথার্থই বলেছেন স্যার যে আসলে এতগুলা ব্যাটার কেন লাগবে 20 ওভারের খেলায়, কিন্তু আমরা আমাদের টিমের প্রেক্ষাপটটা আমি মনে করি যে একটু ভিন্ন রকম। আমাদের এখন এই জিনিসটা যদি হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া দলের ক্ষেত্রে যদি এই বিষয়টা হয় তাহলে যথার্থ মানাবে আমার কাছে মনে হয়। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমাদের তো ওই যে একটা রোহিত শর্মা নাই, আমাদের একটা বিরাট কোহলি নাই, তো সেই জায়গায় তো আমরা আমাদের একটা গিল নাই, তো আমরা সেই জায়গায় তো পেছনে। তো আমাদের ব্যাটারদের যে সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে, সেটা হিসাব করলে আসলে 5-6 জন বা 7টা ব্যাটার নিয়ে যদি 6টা ব্যাটার নিয়ে যদি আমরা নামি, তখন দেখা যাচ্ছে যে আমরা অল আউট হয়ে যাচ্ছি। তো 20 ওভারটাই আমরা শেষ করতে পারতেছি না। তো আমাদের আসলে যতটুকু আমরা ক্যাপাবল ওই হিসাব করে আমি মনে করি যে এটা আমাদের সাথে আসলে খুব কঠিন ব্যাপার, যে বাংলাদেশ টিমের সাথে শুধু 6টা ব্যাটার নিয়ে নামা, 6টা ব্যাটার নিয়ে নামা, এটা খুবই কঠিন ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে এখন টিমটার যে অবস্থানে আছি, আমরা যে জায়গায় আছি, ঠিক আছে, আমাদের স্কোয়াড দেওয়া হয়েছে, টিম অলরেডি যুক্তরাষ্ট্রে আছে, তো সেই জায়গা থেকে আমাদের কাজটা আমি মনে করি যে যে জায়গা যার রোল সেটা সঠিকভাবে পালন করলেই কিন্তু হয়, তখন কিন্তু আমরা একটা সম্মানজনক একটা জায়গায় আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপ আমরা পৌঁছতে পারবো, এটা সম্ভব। তবে ওই যদি আমরা এক্সপেরিমেন্টের জায়গাটা যদি আমরা শুরু করি টুর্নামেন্ট চলা অবস্থায়, তখন কিন্তু এটা আমাদের জন্য খুবই খারাপ হবে। যা করব এখন তো আমাদের সেট আপ করা উচিত, কে কোথায় খেলবে, কে কি করছে, কে কোথায় কি করবে, ওই প্ল্যানটা কিন্তু এখন থেকেই করা উচিত। এটা যদি পরবর্তী যদি টুর্নামেন্ট চলা অবস্থা হয়, এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে, এবং আমি মনে করি যে তাতে বাংলাদেশ টিমটা যেই শেপে থাকার কথা সেই শেপে কিন্তু থাকবে না। তো যা করার দরকার আগেই করতে হবে, যে 5টা ম্যাচ আছে এখন, ওই ম্যাচের মাধ্যমেই কিন্তু সবাইকে সেট আপ নিয়ে নিতে হবে, সবাইকে সেট হতে হবে কে কোথায় কার রোল কি। তো আমি মনে করি যে সেটাই করতে হবে এখন। আর একটা জিনিস আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কিন্তু খুবই অপরিচিত, আমি যেমনটা বললাম। তো এখন সবার কাজটা কিন্তু প্রত্যেকটা মাঠ, এবং নিশ্চয়ই ভিডিও অ্যানালিস্ট বা টিম ম্যানেজমেন্ট যারা আছেন, তারা কিন্তু সেজন্যই তো সবাই আসলে কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বকাপের আগেই সিরিজ খেলছে, যাতে করে আসলে কন্ডিশন এবং মাঠ, উইকেট সবকিছু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। নিশ্চয়ই সেটা কাজে লাগবে, এবং বাংলাদেশ দলের প্রিপারেশন নিয়ে তো আমরা কথা বলতেই থাকবো। ইমরোজ আহমেদ এবং আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টাইগারদের বিশ্বকাপ যাত্রা নিয়ে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া সংগঠক আতিকুর রহমান।